দিন ঘনিয়ে আসছে ভোটের, রাত দিন এক করে ঘাম ঝরাচ্ছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ ও সামান্য সংঘাত থাকলেও এখনো উৎসব মুখর দেশ। কাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেয়া হবে না বললেন জামায়াত আমির। নারী সমাজকে নিয়ে অবমাননামূলক বক্তব্য ঢাকতে স্বাধীনতার ইতিহাস নিয়ে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে জামায়াত, অভিযোগ বিএনপির। জামায়াতের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির হুজুগ তুলে এক পেশে ভোটে জয়ী হওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার দলটির আইনজীবীদের। আজ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দীরা। ৮৬,০০০-এর মধ্যে রেজিস্ট্রেশন করেছেন মাত্র ৭,০০০। এবং র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। শিগগিরই প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসিস সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তানিয়া হারুন। আজ দিন শেষে পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পালিত হবে রাতটি। হিজরি শাবান মাসের 14 তারিখ রাতকে মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। ধর্মপ্রাণ মানুষ রাত্রিতে নানা নফল ইবাদত বন্দেগী করে থাকেন। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মীয় আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে মসজিদে মসজিদে। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এতে তিনি পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। এই উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি থাকবে। রাজধানীর বাড্ডার সাতারকুলে ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম জনসংযোগ করছেন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জনসংযোগে আপনি আছেন, কি পরিস্থিতি দেখছেন সবকিছু মিলিয়ে জানাবেন। তানিয়া, আমি কিন্তু বিকাল থেকে এই দেখছি ঢাকা 11 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, তিনি কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে সাধারণ ভোটারদের দোরগোড়া যাচ্ছেন, নিজ প্রতীকে ভোট চাইছেন, পাশাপাশি তিনি কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই বিশাল একটি মিছিল নিয়ে তিনি গণসংযোগ করছেন, সাধারণ মানুষের ভোটারদের হাত তুলে তিনি ইশারা দিচ্ছেন যাতে করে 12 তারিখে বিজয়টা বা ফুলের মালাটা তার গলায় হোক, সেটা কিন্তু নিশ্চিত করতে তিনি এই গণসংযোগ করছেন। আমি একটু জানতে চাই, আপনার প্রার্থিতা নিয়ে একটা অভিযোগ ছিল, আদালত আজকে রায় দিয়েছে, সেই প্রেক্ষাপট আসলে কিভাবে দেখছেন? মিথ্যা তো মিথ্যাই, ভুয়া জিনিস তো ওরকমই হবে। এটা আমি কোনো অরিট না, এইসব আমি জড়িত না। দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম, ইউনিভার্সিটির কার্ড ছিল। এটা একটা মিথ্যা জিনিস। আদালত রায় দিয়েছে, সঠিক রায় দিয়েছে। থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে আবার যদি আপিল করেন তাহলে আমরা আইনগত ফেস করবো, এটা কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত ঢাকা 11 আসন করতে চাই এবং জনগণ এটার প্রতি আস্থা রেখেছে। আমরা যা বলি তা আমরা করি। ইনশাল্লাহ আমি এটা করব এবং গ্যাস, পানি এবং রাস্তাঘাটের ড্রেনেজের যে সমস্যা, এগুলো আমরা ইনশাল্লাহ সমাধানের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি এবং করবো ইনশাল্লাহ। 11 দলীয় জোটের যিনি প্রার্থী আছেন তার সঙ্গে কি আসলে কতটা লড়াই হতে পারে বলে মনে করছেন? এখানে আমরা 10 জন ক্যান্ডিডেট আছি, সবাই মিলে ইলেকশন করছি। এটার ইলেকশনের রেজাল্টের পরে সাধারণত বলা যাবে না, তবে আমার বিজয়ের ব্যাপারে ধানের শীষের আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ। আপনার কোনো গুরুত্বপূর্ণ ইশতেহার আছে কিনা? দলীয় ইশতেহার তো রয়েছে, পাশাপাশি আপনার কোনো? আমার যে মাদক, সন্ত্রাস, চাঁদা এবং এই এলাকার যে স্থানীয় সমস্যা, গ্যাস, পানি এবং রাস্তাঘাটের খারাপ অবস্থা, এগুলি করবো। অসংখ্য ধন্যবাদ। তানিয়া, শুনছিলেন যে এই ধরনের প্রচারণা বা গণসংযোগ বা মিছিল সকলেই কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন প্রতিটা প্রার্থী। শেষ হাসিটা আসলে কে হাসে সেটা অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই ছিল এখান থেকে সবশেষ। তানিয়া, আরিফুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এবারে নির্বাচনের রাজনৈতিক দলগুলো থেকে নারীর মনোনয়ন পাওয়ার হার 3.06%। জামায়াত কোনো নারী প্রার্থীকে মনোনয়ন তো দেয়নি, উল্টো দলটির শীর্ষ নেতারা নানান বিতর্কিত বক্তব্য দিয়েছেন দেশের বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে, যাকে নারীর প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন অধিকার কর্মী এবং রাজনীতিবিদরা।
31শে জানুয়ারি নিজের এক্স হ্যান্ডলে কর্মজীবী নারীর কাজকে অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন বলে পোস্ট করেন জামায়াতের আমির। কয়েক ঘন্টা পর অবশ্য একই অ্যাকাউন্টে পোস্ট দেয়া হয়, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। দলের পক্ষ থেকেও জানানো হয় একই দাবি। এছাড়া দলটির নারী নেতারা শীর্ষ পদে যাওয়া যাবে না জেনেই জামায়াত করার কথা ফলাও করে জানান। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। বিএনপির পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ তোলা হয়। মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে। আর হ্যাক হওয়া অ্যাকাউন্ট এত দ্রুত ফেরত পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। দীর্ঘ 12 বছর অনেকগুলো অ্যাকাউন্ট রিকভারির প্রসেসের সাথে সংযুক্ত ছিলাম, তো সেগুলোতে সাধারণত 3 দিনের আগে কখনো আমরা রেসপন্স পেতাম না। বট বা রোবটও যদি এখানে ইমপ্লিমেন্ট হয়ে থাকে, তারপরও ন্যূনতম 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 3 থেকে 7 দিন, 10 দিন এবং ওয়ার্স্ট কেসে 15 থেকে 16 দিন লাগে। মামলা করলে পরে ওনার ডিভাইসটা জব্দ করা হতো এবং সেই ডিভাইসের কে ফরেনসিক করলে আমরা পুরো বিষয়টি পরিষ্কার করে জানতে পারতাম। তবে বিষয়টি নারীর জন্য অবমাননাকর বলে মনে করেন অধিকার কর্মী এবং রাজনীতিবিদরা। তাদের মতে দলগুলোর নারীকে মনোনয়ন কম দেওয়া বা না দেওয়া অন্য নারীর পথ চলাকে কঠিন করেছে। এটা অবশ্যই আমি প্রতিবাদ করি, যদিও ওনারা বলেছেন যে ওনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এই ধরনের কথা। এটা যেই বলুক, সেটা হচ্ছে নারীদের শক্তিকে এক ধরনের ভয় পাওয়া আমি মনে করি। কারণ বাংলাদেশে 51% নারী, একটা সমাজে অর্ধেক অংশকে যদি আপনি ফেলে দিয়ে কোনো নীতি প্রণয়ন, আইন প্রণয়নের জন্য বাংলাদেশ গড়ার চিন্তা করেন, সেটা কখনোই হবে না। একই সাথে আমি মনে করি ওই দলের যে নারীরা, তাদেরও আসলে এই জিনিসগুলোর বিরুদ্ধে দাঁড়ানো দরকার। একটা কর্মজীবী নারীকে যদি কখনো বলে যে এই পতিতাবৃত্তির সাথে যদি তুলনা করে, এটা সারা বিশ্বের নারীদের প্রতি মর্যাদাহানি এবং মানবাধিকারের উপরে একটা আঘাত। তবে মনোনয়ন যাই হোক, নারী কখনোই কোনো চোখ রাঙানিতে মাঠ ছেড়ে যাবে না বলেও জানান তারা। খুব অল্প সংখ্যক নারীরা অংশগ্রহণ করেছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকায় এক গোল টেবিল আলোচনায় এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, কাজ করবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে। বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের মূল ভিত্তি নিয়ে মঙ্গলবার বনানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ। এতে অংশ নেন আন্তর্জাতিক নির্বাচন প্রশাসন বিশেষজ্ঞ, কূটনীতিক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের নির্বাচনে সততা ও স্বচ্ছতা নিয়ে জনগণকে সচেতন করা এবং সবাইকে কথা বলার সুযোগ করে দিতে হবে। অপতথ্য ঠেকাতে থাকতে হবে সতর্ক। আমরা সবসময় বিশ্বাস করি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলসহ সকলের আশা আকাঙ্ক্ষা রয়েছে, তবে তা বাস্তবায়নের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, বরং নির্বাচন পর্যবেক্ষক সহ নির্বাচনের কাজে জড়িত সবার। নেপালের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচার চালানো হয়েছে। অপতথ্য রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এ অভিজ্ঞতা বাংলাদেশের ক্ষেত্রে কাজে আসবে বলে আমি মনে করি। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কেবল নির্বাচনী কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি জনগণের গণতান্ত্রিক জীবনাচরণের ওপরও নির্ভরশীল। অনলাইনে নারীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ও সহিংসতার উস্কানির অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল 2.5 কোটিরও বেশি 2000 সালে। এবারও যদি তাদের উপর ভয়ভীতি দেখানো হয়, তারা দেশ ছাড়তে বাধ্য হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে যে জোটটা আছে, তারা অনলাইন ভায়োলেন্স শুরু করেছে। প্রান্তিক জনগোষ্ঠী ল্যামিনেটেড এনআরটি কার্ড তারা কালেক্ট করছে, আপনি এটা অপব্যবহার করতে চান, সেই কারণে নেবেন। অনেক ধরনের বক্তব্য যেটা সাংঘর্ষিক একটি অবস্থার সৃষ্টি করে, যেমন হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, যেটা থেকে আমরা বের হওয়ার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করলাম, একটি গোষ্ঠী সেই সম্মানটা তারা রাখতে চাচ্ছে না। এ সময় বক্তারা সংযত ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 266, ফেনী 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 2 আসনে
বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন, নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কি পরিস্থিতি আসলে বলবেন? না, পরিস্থিতি জনগণের মধ্যে যথেষ্ট সাড়া দেখতে পাচ্ছি। প্রশাসনের মধ্যে কিছুটা দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আপনি জানেন যে প্রশাসন আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছিল। আমাদের একটা ক্যারাভ্যান আটকে দিয়ে আমাদেরকে 20,000 টাকা জরিমানা করেছিল। কালকে আমরা এটা প্রতিবাদ করেছি এবং আপিল করেছি এবং সে আপিল আমরা জয়লাভ করেছি এবং সেই জরিমানাটা ওনারা ফেরত দিয়েছেন। এবং বেশ কিছু জায়গায় আমরা অভিযোগ করেছি লিখিতভাবে এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে মানে তারা কিছুটা বিএনপির দিকে হেলে আছেন, এ ধরনের একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। এই যে আপনি বলছেন প্রশাসন একদিকে হেলে আছে, এমন পরিস্থিতিতে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? না, সুষ্ঠু নির্বাচন তো সম্ভব না, এটা আমরা বারবার বলছি। কারণ প্রশাসন যে কথাটা আগে বলেছিল যে তারা জিরো টলারেন্স থাকবে সন্ত্রাসের ব্যাপারে। দেখেন ফেনীতে কিন্তু 8জন মানুষ খুন হয়েছে এই 4ই আগস্ট। এর আগেও প্রায় আরও 4-5 জন লোক খুন হয়েছে। প্রকাশ্যে এখানে অস্ত্রবাজি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফেনীতে কোনো অস্ত্র উদ্ধার হয় নাই এবং অস্ত্র উদ্ধারের কোনো খুবই সিগনিফিক্যান্ট কোনো নজিরও নাই। তো সুতরাং এগুলো নিয়ে কিছুটা শঙ্কা তো আছেই। আপনি তো ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা আপনাকে কি বলছে এবং কোন শ্রেণীর ভোটার? আপনি একটু বললেন যে তরুণরা বেশি আগ্রহী, কোন শ্রেণীর ভোটার আপনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে? স্পেশালি তরুণদেরকে আমি বেশি আগ্রহী পাচ্ছি, নারীদেরকে খুব বেশি আগ্রহী পাচ্ছি। আর যারা প্রবীণ আছে তারাও হয়তো কিছুটা মানে ভাগ আছে তাদের মধ্যে কিন্তু আমি দেখছি যে তরুণ এবং নারীদের সাপোর্টটা বেশি। আর প্রবীণদের মধ্যে অনেকে বলছেন যে তারা নতুন একটা মানে নতুনদের নেতৃত্ব চায় তারা। এই যে আপনি বলছেন যে তরুণরা নতুনদের নেতৃত্ব চায়, পরিবর্তন চায়, আপনি আসলে নির্বাচিত হলে কি পরিবর্তন করবেন যেটা অন্য সময় হয়নি? দেখেন আমাদের দেশে রীতিগতভাবে বা নীতিগতভাবে পার্লামেন্ট মেম্বারের কিন্তু মানে মৌলিক কাজটা যেটা সেটা হচ্ছে যে নীতি নির্ধারণ করা, নীতি নির্ধারণী কাজ, আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতার মধ্যে আনা। আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে সরকারের যে উন্নয়ন কর্মসূচি আছে সেগুলোকে আমরা জবাবদিহিতার মধ্যে আনবো এবং সেখানে যাতে কোনো দুর্নীতি না হয় সেই বিষয়টাকে আমরা দেখব। ফেনী শহরের অনেকগুলো প্রবলেম আছে। ফেনীর বন্যা সিরিয়াস একটা থ্রেট আছে। ফেনীতে বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, এটার কিন্তু একটা বিরাট ক্ষেত্র আছে ফেনীতে। এর বাইরে গ্যাস সংকট আছে প্রবল। এর বাইরে আপনার এখানে তরুণদের মধ্যে খেলার মাঠের অভাব আছে। তারপরে ড্রাগের একটা সিরিয়াস লেভেলে যেহেতু সীমান্ত এলাকা আছে সেখানে এক ধরনের থ্রেট আছে। আমরা নারী শিক্ষার এখানে অপ্রতুলতা আছে, নারীদের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। বিশেষ করে নারী এবং তরুণদের জন্য আমি যেটা মনে করি কর্মসংস্থানের বিরাট সুযোগ আছে ফেনীতে। সরকার এবং বেসরকারি এই দুটোর উদ্যোগ মিলে আমাদের ফেনীকে কিন্তু একটা দারুণ একটা জায়গায় পৌঁছানো সম্ভব। আমরা ফেনীর সাথে আছি, ফেনীর সন্তান হিসাবে ফেনীর তরুণরা এবার যেভাবে জেগে উঠেছে তাদেরকে নিয়ে আমরা আমাদের এই প্রয়াসটা অব্যাহত রাখবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 9 দিন। ভোটের প্রচারণায় উৎসব মুখর দেশ। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের প্রচারে করা হচ্ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। অভিযোগ পাল্টা অভিযোগ, আইনি পদক্ষেপ আর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ, নিজ নিজ আসনে চালাচ্ছেন প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত কখনো ছুটছেন প্রার্থীরা, কখনো দলীয় নেতাকর্মীরা। ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। আছে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগও। কোন মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, অপপ্রচার করছে। আপনারা সেই সমস্ত বিষয়গুলো থেকে, সেই সমস্ত অপপ্রচার থেকে একটু সুদূরে থাকবেন। উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ, সন্ত্রাস ও মাদক নির্মূলকে প্রাধান্য দিয়ে ভোটের মাঠে সরব প্রার্থীরা। যে কোনো বিপদ আপদ মোকাবেলায় আমরা এই জনগণের পাশে সবসময় থাকবো। জনগণের পাশে থেকে যতটুকু উন্নতি করা যায় আমরা করব। নির্বাচনে জয় পেতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও। গোপালগঞ্জ 2 আসনটি দখলে মরিয়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে।
সাধারণ মানুষদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই, সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। 15টি ওয়ার্ডে আমরা যাচ্ছি এবং গেছি, ব্যাপক সাড়া পেয়েছি আমরা। ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে জানান বাগেরহাট 2 আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। মানুষের কাছে যাওয়া, পথসভা করা, জনসভায় বক্তব্য রাখা, মানুষের অনুভূতির সঙ্গে শেয়ার করা, এভাবে আমরা প্রচারণা অব্যাহত রাখছি। এদিকে ঠাকুরগাঁও 1 আসনে নিজের নির্বাচনী এলাকায় জনসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সতর্ক করেন ভোটারদের। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে, 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে থাকছি। যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবেন। এছাড়া বাকি আসনগুলোতে প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আকাশপথে ঢাকা থেকে বেলা 11টায় বরিশালে যাবেন তিনি। 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর 1টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায়। এরপর আবার আকাশপথেই ঢাকায় ফিরবেন তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। 6 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল তার নির্বাচনী সফরের অংশ হিসাবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামীকাল 4 জানুয়ারি সকাল 11টায় আকাশপথে ঢাকা থেকে তিনি বরিশালে যাবেন। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ চায় পরিবর্তন। এবার নির্বাচন হবে দেশ গড়ার নির্বাচন। গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হলে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ভাষণ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে শ্রমিকদের নিরাপত্তা শৃঙ্খলা কোনোটিই নেই জানে আমির বলেন, বাগানের মতো সাজানো হবে এই শিল্প এলাকা। ক্ষমতায় গেলে ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি। ময়মনসিংহে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত। অর্থ পাচারকারীদের শুধু সম্পদ নয়, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। ক্ষমতায় গেলে সবার আগে নারীদের সম্মান প্রতিষ্ঠায় কাজ শুরু করবে জামায়াত। রাষ্ট্র গঠনে সমান সুযোগ দেওয়া হবে নারী পুরুষকে। 11 দল বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব, জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। এর আগে সকালে কিশোরগঞ্জের কাটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যে কোনো ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল ব্যবসা করার চেষ্টা করছে এমন অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আসিফ খান, ডিবিসি নিউজ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করছেন জামায়াতের আমির। বিএনপি নেতারা এমন অভিযোগ করে রাজনৈতিক বিভক্তি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া নারী সমাজকে নিয়ে অবমাননামূলক বক্তব্যে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা ঢাকতে স্বাধীনতার ঘোষক নিয়ে আরেকটি বিতর্কিত বক্তব্য দেওয়া হয়েছে বলেও মন্তব্য তাদের। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি গত প্রায় 54 বছর ধরে। কখনো শহীদদের সংখ্যা, আবার কখনো সম্ভ্রম হারানো মা বোনদের নিয়ে এই বিতর্কের জন্ম দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, যে যার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। স্বাধীনতার ঘোষক সে সময়কার সেনাবাহিনীর মেজর ও পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এ সত্য যখন এখন প্রতিষ্ঠিত, তখন নয়া বিতর্কের জন্ম দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের এক সমাবেশে তিনি বলেন, সেই ঘোষণা দিয়েছিলেন অলি আহমদ। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। আর এতেই স্বাভাবিকভাবে তেলে বেগুনে জ্বলে উঠেছেন বিএনপি নেতারা। তাদের মতে ঐতিহাসিক সত্যকে নতুন করে বিতর্কিত করছে স্বাধীনতার বিরোধিতাকারী দলটি। জিয়া রহমান সাহেবকে বিতর্কিত করে কি ওনাদের কি মানে কি করতে কি ওনারা কি অর্জন করতে চাচ্ছে, সেটার উত্তর তো ওনারা দিতে পারবেন। আমরা বিভক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সামাজিক বিভক্তি, রাজনৈতিক বিভক্তি থেকে একটা ভবিষ্যতের বাংলা দিকে যাচ্ছে। নারী সমাজকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ধামাচাপা দিতেই এমন বিতর্ক বলে মনে করেন বিএনপি নেতারা। নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে? সেই নারীরা কেন সম্মানিত আপনাদের কাছ থেকে? নারীর আসন আপনারা নিকৃষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছেন। সারা দেশে ঝিঝি পড়ে গেছে। একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে জামায়াত প্রলাপ বকছে বলে মন্তব্য করেন কেউ কেউ। বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামাত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন। দেশপ্রেমিক জনগণ ও স্বাধীনতার পক্ষের শক্তি জামায়াতের এসব প্রোপাগান্ডাকে আস্থা করে ফেলে দেবে বলে মনে করেন বিএনপি নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির হুজুগ তুলে একপেশে নির্বাচনের মাধ্যমে জয়ী হতে চেষ্টা করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপির আইনজীবী। এর আগে চট্টগ্রাম ২, ৪ এবং শেরপুর ২ আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেয় আপিল বিভাগ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জামায়াতের আইনজীবীরা বলছেন, ভোটে অংশ নিলেও ওই ৩ আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আপিল বিভাগের শুনানিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম সারা দেশ। তবে ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগে এরই মাঝে ভোটের মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। প্রার্থী জনাব আসলাম। বিএনপির আইনজীবীদের অভিযোগ, ফাঁকা মাঠে গোল দিতে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির হুজুগ তুলছে জামায়াত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আর একজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না। এদিন দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগে থাকা চট্টগ্রাম ২, ৪ এবং শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে আদেশ দেয় আপিল বিভাগ। জনাব সরোয়ার আলমগীর চট্টগ্রাম ৪ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী, সীতাকুণ্ডের জনাব আসলাম চৌধুরী, শেরপুর ২-এর বিএনপি মনোনীত ধানেশীষের প্রার্থী জনাব ফাহিম চৌধুরী, তাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আইনি বাধা থাকলো না। তবে জামায়াতের আইনজীবীরা বলেন, অভিযোগের সত্যতা আছে বলেই সর্বোচ্চ আদালত তাদের লিভ গ্রহণ করেছেন এবং আপিল বিভাগেই তাদের ভাগ্য নির্ধারিত হবে। মহামান্য আপিল বিভাগ এইরকম অর্ডার দিয়েছেন যে যারা ডিফল্টার এবং ডুয়াল সিটিজেন, যারা ডিফল্টার তাদের নির্বাচন হওয়ার পরেও নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে, উইথহেল্ড থাকবে। ইলেকশনের রেজাল্টটা ফলো করবে আপিলের রেজাল্টকে। এর আগে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা ১০ এবং কুমিল্লা ৪ আসনের বিএনপির ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা হারান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে অন্তত ৮৬,০০০ কারাবন্দী থাকলেও পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মাত্র ৬,০৯১ জন। রাজনৈতিক মতাদর্শ আর বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদকেই পোস্টাল ব্যালটে নিবন্ধনের সংখ্যা কমের কারণ হিসেবে উল্লেখ করছে নির্বাচন কমিশন ও কারা অধিদপ্তর। এবার জেলখানা থেকেই বন্দীরা ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ৩রা থেকে ৭ই ফেব্রুয়ারি তারা ভোট দেওয়ার সুযোগ পেলেও এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না অনেকেই। জেলখানা একটা সুযোগ আছে সবারকে দেওয়ার, সুযোগটা আমরা পাইনি কা, যেহেতু আমরা জামিনে বেরিয়ে যাচ্ছি তাই আমরা বাইরে দিব। ঠিক আছে, রেজিস্ট্রেশন শেষ হওয়ার অনেক পরে আসছি,
এই বিষয়ে আমি আইসা শুনছি যে ভোট দিতে পারবো। কেউ আবার পোস্টাল ব্যালটে আস্থা রাখতে না পারায় করেননি নিবন্ধন, চান সরাসরি ভোট দিতে। আমি বাইরে যাই দেবো ভোট, এখানে সুযোগ থাকলেও আমি দিতাম না, কারণ আমি যেটা দেখতে পারবো না ওটা আমি দেবো না। আমি জানি এই ব্যাপারে যে ভোটার নিবন্ধন আমি বাইরে গিয়ে ভোটার দিব, এই কারণে আমি নিবন্ধন করিনি। পুলিশ সদস্যরাও বন্দীদের সাথে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তবে সেখানেও যুক্ত হচ্ছেন না বেশিরভাগ কর্মকর্তা। আমরা 30 জন কর্মচারী আমাদের পোস্টাল ব্যালটে আমরা রেজিস্ট্রেশন করেছি, মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকে পারেনি। কারাগারগুলোতে একটা করে বুথ করা হবে, এক বা একাধিক ভোটার সংখ্যা অনুযায়ী সেই বুথে বন্দীরা ভোট দিবেন। যারা কারাগারে আটক আছে এরা যদি একবার নিবন্ধন করে তাহলে কিন্তু বাইরে থেকে ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট নিবন্ধন অ্যাপের কনসালটেন্ট জানান, কারাগারে রাজনৈতিক ব্যক্তিরাও নিবন্ধন করেছেন, তবে নিয়ন্ত্রিত পরিবেশে প্রচার প্রচারণা সহ ভোটের আমেজ না থাকায় এমনটা হয়েছে। ভিআইপি ব্যক্তিবর্গ যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেছেন। এখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকতে হয়, প্রার্থী তাদের বিভিন্ন প্রচারণা চালাতে পারেন, এখানে তো সেই প্রচারণাটা নাই। ভোটদানের মতো নাগরিক অধিকার থেকে কারাবন্দীরা যেন বঞ্চিত না হন, সে কারণে ভবিষ্যতে পোস্টাল ব্যালট অ্যাপে ভোট দেওয়ার বিষয়টি আরও জনপ্রিয় করে তোলার তাগিদ দিয়েছেন ভোটাররা। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এমন তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে, কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে, ওইগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল, ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। জাপানে গত 2 সপ্তাহে অস্বাভাবিক ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আওমোরি অঞ্চলে 15 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। ওই এলাকায় বাড়ির বাইরে তুষারপাতের নিচে চাপা পড়ে 91 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি অন্যান্য এলাকায় প্রচণ্ড শীতে মারা গেছে বেশ কয়েকজন। রাস্তা এবং ঘরবাড়ি থেকে তুষার পরিষ্কারের সময় বেশ কয়েকজন কর্মী চাপা পড়েন, পরে তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এরই মধ্যে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। খেলার প্রসঙ্গ, ভারতের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করার কারণেই ভারত প্রীতি আইসিসির বৈশ্বিক ক্রিকেট থেকে আসা রাজস্ব আয়ের 70 থেকে 80% এনে দেয় ভারত। ভারতের নাম সামনে এলেই আইসিসির দ্বিচারিতা আচরণের কারণ খতিয়ে দেখতে উঠে এসেছে এই তথ্য। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তানের খুব একটা আর্থিক ক্ষতি হবে না বলছে ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশ্বকাপের বাকি নেই আর 3 দিনও, তবে এখনো বিশ্বকাপ নিয়ে চলছে নানা নাটকীয়তা। প্রতিদিনই পাকিস্তানের ভারতের বিপক্ষে না খেলা নিয়ে আসছে নতুন তথ্য। তবে এসব কিছুতে আইসিসির ভূমিকা কেমন তা নিয়ে উঠেছে প্রশ্ন। আইসিসির নেতৃত্বে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান জয় শাহ। আইসিসির ভারত প্রীতি চোখে পড়ার মতো, যে কারণে আইসিসিকে বিসিসিআইও বলছে অনেকে। সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ট্রল। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশকে ভারতেই ম্যাচ খেলতে হবে এমন নির্দেশনা দেয় আইসিসি। ভারতের বাইরে বিশ্বকাপ খেলার অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাদ পড়তে হয় টাইগারদের। আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে পিসিবি ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। আইসিসির ভারত প্রীতি আর এমন দ্বিচারিতা খতিয়ে দেখতে উঠে এসেছে বেশ কিছু কারণ। তার মধ্যে আইসিসির আয়ের উৎস অন্যতম। মূলত আইসিসি তাদের ইভেন্টগুলোর জন্য কয়েক বছরের নির্দিষ্ট চক্রে বিশ্বব্যাপী টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব বিক্রি করে। ভারতীয় সম্প্রচারকারীরা অনেক উচ্চ মূল্য দেয় আইসিসিকে। এছাড়া স্পন্সরশিপ ও অংশীদারিত্বেও বাকিদের চেয়ে এগিয়ে ভারত। বৈশ্বিক ক্রিকেট থেকে আসা রাজস্ব আয়ের 70 থেকে 80% এনে দেয় ভারত। আইসিসির ভারত প্রীতি যার কারণ অন্যতম। এদিকে আর্থিক হিসেব নিকেশের দিক থেকে কদিন ধরেই সামনে আসছে ভারত পাকিস্তান ম্যাচ না খেললে কেমন আর্থিক ক্ষতি হবে কোন পক্ষের। যদিও ভারতের চেয়ে পাকিস্তানেরই ক্ষতি বেশি ধরে নিয়েছিল সবাই, তবে ভিন্ন এক তথ্য এবার উঠে এসেছে গণমাধ্যমে। এর আগেও যেসব দেশগুলো ম্যাচ বয়কট করেছিল সে হিসেব থেকে দেখা যায় 2003 সালের বিশ্বকাপে সরকারের নির্দেশনা মেনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
তবে সেক্ষেত্রে কোনো বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি দেশটিকে। সুতরাং পাকিস্তানের লোকসান তেমন একটা হবে না বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। যদিও আইসিসির নেতৃত্বে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান জয় শাহ, তাই শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় সেটাই এখন দেখার পালা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।